শেষ দফার লোকসভা ভোটের আগে এই ৩ ইস্যু ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যে অবশ্য সবথেকে বেশি সাড়া ফেলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা। আফগানিস্তানের তালিবানদের হাতে বামিয়ানের বুদ্ধ মূর্তি ধ্বংস, সিরিয়ার পালমিরা শহরে জঙ্গি গোষ্ঠী আইএসের হাতে প্রাচীন মূর্তি ধ্বংস, নকশাল আমলে এই বাংলায় মনীষীদের মূর্তি ভাঙা, ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা, উত্তরপ্রদেশে গান্ধীজির মূর্তি বিকৃত করা। বিশ্ব ইতিহাস এরকম বহু নক্কারজনক ঘটনার সাক্ষী। সেই লজ্জায় মুখ ঢাকল পশ্চিমবঙ্গ। এভাবেই আছড়ে ভাঙা হলো বিদ্যাসাগরের মূর্তি। টুকরো টুকরো করে ফেলার পরেও কোনো হুঁশ নেই এই যুবকদের। এরা তখনও ধ্বংসলীলায় মত্ত। আর বাঙালির আবেগ, বাঙালির গর্ব, বাঙালির সংস্কৃতির প্রতীককে এইভাবে চূর্ণ বিচূর্ণ করলো কে? সেই প্রশ্নেই আরো উত্তাল হলো রাজ্য রাজনীতি। टीएमसी के गुंडों ने जो नर्क यहां बना रखा है, जिस प्रकार की हिंसा यहां फैला रखी है, उसके कारण गणतंत्र बदनाम हुआ है। टीएमसी के इन गुंडों ने जिस प्रकार का तूफान मचा दिया और एक कमरे में बंद, जहां ताला लगा हुआ है, वहां पर रात को महान शिक्षाविद, समाज सुधारक ईश्वरचंद्र विद्यासागर जी की मूर्ति को तोड़ दिया गया। उस कॉलेज में सीसीटीवी कैमरा लगे हुए। क्या कारण है? सरकार जैसे नारदा शारदा के सबूत मिटाए, वैसे इसके सबूत मिटाने में लगी है। ये साफ दिखाता है कि वोट बैंक की राजनीति के लिए दीदी किस स्तर पर जा सकती है। বিজেপির ওই গুন্ডারা যারা বিদ্যাসাগরকেও চেনে না, বিদ্যাসাগরের মূর্তিটা 200 বছরের মূর্তিটাকে ভেঙে দিয়ে বলে কিনা মূর্তি বানিয়ে দেবো। মানুষ খুন হয়ে গেলে মানুষ ফিরে আসে, হেরিটেজ নষ্ট হয়ে গেলে ফিরে আসে। তোমাদের টাকায় বিদ্যাসাগরের মূর্তি হবে না। ওই যে জিতেন তিওয়ারি বলছিল একটা কালো মূর্তি তোমাদের জন্য থাকবে, ওটা হচ্ছে এমার্জেন্সির প্রতীক, ফ্যাসিস্টের প্রতীক, একটা সিম্বলিক যে দেশটাকে কিভাবে শেষ করেছো। একবারও দুঃখ প্রকাশ করেননি। আজকেও বলে বেড়াচ্ছেন তৃণমূল ভেঙেছে। প্রমাণ করতে হবে তৃণমূল ভেঙেছে। তৃণমূল এ কাজ করে না। তৃণমূল করলে আমি রাজনীতি ছেড়ে দেবো, আমার কাছে ডকুমেন্টেশন আছে। আর নরেন্দ্র মোদী মিথ্যে কথা বললে বলুন পাবলিকের সামনে 1000 বার কান ধরে উঠবস করবেন। আমি যদি মিথ্যে কথা বলি আমি করব। ওদের নেতারা এসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে। এর আগে উত্তরপ্রদেশে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি ভেঙেছিল। ত্রিপুরায় ভোটে জিতে মার্কস লেনিনের মূর্তি ভেঙেছিল, ভুলে যাবেন না। আমরা কিন্তু কোনোদিন করি না। বাংলা শিক্ষায় বিদ্যাসাগরের অবদান ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা, কিন্তু মঙ্গলবার তার নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সেই বিদ্যাসাগরের মূর্তি। শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ, তখন প্রায়শই সংস্কৃত ও হিন্দু কলেজের পড়ুয়াদের মধ্যে হাতাহাতি বেঁধে যেত। অবশ্য তার নেহাতি তুচ্ছ কারণে। বিদ্যাসাগর অধ্যক্ষ হয়েও সেসব লড়াই কখনো থামাতেন না, বরং দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখতেন। কখনো কখনো রসিকতার কায়দায় চিৎকার করে বলতেন, দেখি কে যেতে। মঙ্গলবারও দুদলের মাঝে ছিলেন তিনি, বলা ভালো তার মূর্তি। লড়াইয়ের আঁচ গিয়ে পড়ে সেই মূর্তির ওপর। বাংলার নবজাগরণের অন্যতম প্রতীকের সেই মূর্তিকেই মাটিতে মিশিয়ে দেওয়া হলো। একযোগে এই ঘটনা নিন্দায় সরব হয়েছেন বিদ্বজ্জনরা। কবি শঙ্খ ঘোষ বলেছেন, কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। অধঃপতনের আর কোন স্তর পর্যন্ত পৌঁছতে হবে তা জানি না। অ্যাকচুয়ালি এই যে মানে বিদ্যাসাগর যদি দেখতে পেতেন, এখন ওই সিনেমা টিনেমা যেমন দেখা যায় না, সেরকম করে দেখছেন তার মূর্তি নিয়ে কী হচ্ছে।
তাহলে উনি ভাবতেন উনি সেই বলেছিলেন না যে আপনার সম্পর্কে মহাশয় খুব নিন্দা করিতেছিল, বলে কেন, আমি তো তার কোনো উপকার করিনি। তা এই যারা ভাঙলো বিদ্যাসাগর তাদের কত উপকার করেছিল যে এত বছর পরে 200 বছর হতে চলল তার মূর্তি ভাঙতে হয়। ভ্যান্ডালিজম যারা করে তারা শেষ পর্যন্ত টিকতে পারে না। এটা দিয়ে তারা যা করতে চেয়েছে, অর্থাৎ রিট্রিট ফ্রম রিজন, যুক্তিবাদ থেকে অন্য জায়গায় চলে যাও, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, এইটা কখনো হতে পারে না। বিদ্যাসাগর তো এসবের অনেক ঊর্ধ্বে, পলিটিক্সের মধ্যে তাকে টেনে আনা এটা খুব বেদনার বিষয়, এবং সেটা এখনও সেটাই হচ্ছে যে উনি এখন একটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন। তাই তো সেইটা খুব মর্মান্তিক আমাদের কাছে। তো এখন মূর্তিকে ভেঙেছে তা নিয়ে তো চাপানোতর চলছে, এ বলছে ও ভেঙেছে, ও বলছে এ ভেঙেছে। এখন যেই ভেঙে থাকুক, সে বাঙালির সেন্টিমেন্টের একটা খুব দুর্বল জায়গায় সে আঘাত করেছে, এবং এটা এই আবেগ আমার মনে হয় সত্যিকারেরই আমাদের বিপন্ন করে তুলেছে এবং আমাদের বিরক্ত ক্রোধান্বিত করে তুলেছে বলতে পারো। বিদ্যাসাগরকেও প্রায় পণ্য বানিয়ে ফেললাম, পলিটিক্যাল ইস্যু বানিয়ে ফেললাম। এটা আমাদের পক্ষে খুব লজ্জার ব্যাপার হলো, একটা ভীষণই লজ্জার ব্যাপার হলো। আমাদের এই পাপ স্খলনের কোনো উপায় দেখছি না। আসলে যারা পকেট বুট ইট নিয়ে এখানে জড়ো হয়েছিলেন এবং যারা প্রতিবাদে লাফিয়ে পড়েছিলেন, তাদের দুপক্ষের থেকেই বিদেশে অনেক আগে পালিয়ে গেছে। মূর্তি ভাঙার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে কোন সংস্কৃতির মধ্যে আমরা বেড়ে উঠছি। যারা রাজনীতি করছেন তাদের এটুকু মেধাও নেই যে এটা সমাজের পক্ষে কতখানি ক্ষতিকর। অবশ্যই বিদ্যাসাগরের মূর্তি ভাঙাটা প্রতিবাদের বিষয়, কিন্তু তার চেয়েও বড় প্রতিবাদের বিষয় হচ্ছে যে এই ধরনের রাজনৈতিক প্ররোচনা। মূর্তি ভাঙার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে কলকাতা পুলিশ। ডিসি নর্থ দেবাশিস সরকারের নেতৃত্বাধীন এই বিশেষ তদন্তকারী দলে মোট সদস্য সংখ্যা 6। এর মধ্যে রয়েছেন কলকাতা গোয়েন্দা পুলিশের আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, সিটের হাতে 40টি ভিডিও ফুটেজ রয়েছে, কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে তা খতিয়ে দেখে সিট রিপোর্ট দেবে। বিদ্যাসাগর কলেজে থাকা এই মূর্তি ভাঙার জন্য পরস্পরকে দায়ী করছে তৃণমূল, বিজেপি। বিদ্যাসাগরকে নিয়ে কার্যত শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দড়ি টানাটানিও। একদিকে মোদী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পঞ্চধাতু দিয়ে বিদ্যাসাগরের মূর্তি তৈরি করে দেবেন। कोलकाता में भाई अमित शाह के रोड शो के दौरान टीएमसी के गुंडों ने ईश्वर चंद्र विद्यासागर की मूर्ति को तोड़ दिया। ऐसा करने वालों को कठोर से कठोर सजा दी जानी चाहिए। वहीं मैं ये भी कहना चाहूंगा कि ईश्वर चंद्र विद्यासागर जी के विजन के लिए समर्पित हमारी सरकार उसी जगह पर पंचधातु की एक भव्य मूर्ति की स्थापना करेगी और टीएमसी के गुंडों को जवाब देंगी। পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর নেতৃত্বে বিজেপি যে গুন্ডামি করেছে, মনে রাখবেন আগামী দিনের বদলা নিতে হবে। আমাদের মনীষীদের গায়ে হাত দিলে ছেড়ে কথা কেউ বলবে না। লজ্জাও করে না এই লোকটার, মিথ্যেবাদী প্রাইম মিনিস্টারের। উত্তরপ্রদেশে মিটিং করে বলেছে আমি একটা বানিয়ে দেবো, তোরটা থোড়াই নেবো আমরা, আয়। বল বাংলার টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর, বলছো তৃণমূল কংগ্রেস করেছে, লজ্জা করে না? কান ধরে উঠবোস করা উচিত এই প্রাইম মিনিস্টারের। একবার না লক্ষ্যবার মিথ্যে কথা বলার জন্য, মিথ্যে কথা বলার জন্য। মিথ্যেবাদী বল, আইদার প্রমাণ করো, আর তা নাহলে তোমায় কিন্তু আমরা জেলে টানবো। তার কারণ আমরাও কিন্তু ছেড়ে কথা বলার লোক নই, আমাদের কাছে এভিডেন্স আছে। মূর্তির ব্যবস্থা রাজ্য সরকার, আপনাদের মনে আছে, আগেই
আমি নিজে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়েছিলাম যে বিদ্যাসাগরের মূর্তিটি নতুন করে রাজ্য সরকারের অর্থব্যয়ে শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে বিদ্যাসাগর কলেজের যে জায়গায় হয়েছে সেখানে আমরা করব। লড়াই শুধু বাকযুদ্ধেই থেমে নেই। একদিকে বিজেপি এই ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, অন্যদিকে এই ইস্যুকে হাতিয়ার করে পথে নেমে ধিক্কার মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে মঙ্গলবার অমিত শাহ রোড শো ঘিরে কলেজ স্ট্রিটে যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে টানাপোড়েনের আঁচ এখনও একটুও কমার লক্ষণ নেই। রবিবার পশ্চিমবঙ্গের যে 9টি কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতার 2টি কেন্দ্র। মঙ্গলবার সন্ধ্যায় মধ্য ও উত্তর কলকাতা জুড়ে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রোড শো শুরুর আগে থেকেই দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। প্রথম বিতর্ক দানা বাঁধে রোড শোর রুট নিয়ে। বিজেপি মেট্রো চ্যানেল থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো এর অনুমতি চেয়েছিল, কিন্তু মঙ্গলবার সকালে বিজেপি কর্মীরা শহীদ মিনারের সামনে জমায়েত শুরু করেন। পুলিশ বাধা দিলে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাদের বচসা বেঁধে যায়। বিজেপি নির্বাচন কমিশনে যোগাযোগ করলে কমিশনের আধিকারিকরা তাদের শহীদ মিনারে জমায়েতের অনুমতি দেন। এই বিতর্ক মিটতে না মিটতেই ফের লেনিন সরণিতে বিজেপির ফ্লেক্স খুলে ফেলা নিয়ে উত্তেজনা শুরু হয়। রোড শো এর জন্য লেনিন সরণিতে মোদি অমিত শাহর ছবি দেওয়া অনেক ফ্লেক্স লাগানো হয়, কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে এই অভিযোগে কমিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সেসব খুলে ফেলে পুলিশ। পুলিশ আধিকারিকরা এবং ইলেকশন কমিশনের অফিসিয়ালসরা তারা কিন্তু এখানে যা যা ছিল হোর্ডিং সমস্ত কিছু খুলে দিলেন এবং এই মুহূর্তে সমস্ত হোর্ডিং সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা টিপু সুলতান মসজিদ ক্রস করে লেনিন সরণির যে রাস্তা সেই রাস্তার ওপরে রয়েছি। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী তিনি কিন্তু গাড়ি থামিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় কিন্তু ফ্লেক্স এবং হোর্ডিং পড়ে রয়েছে রাস্তায়। এই ধরনের হোর্ডিং এগুলোই কিন্তু কিছুক্ষণ আগে খোলার প্রক্রিয়া চলছে। বিজেপির যে বিভিন্ন দলীয় ফ্ল্যাগ সেগুলো রাস্তায় পড়ে রয়েছে। একটি গাড়ি করে ফ্লেক্সগুলি নিয়ে যাওয়ার সময় গাড়িতে ভাঙচুর চালানো হয়। যে গাড়িতে সমস্ত দলীয় পতাকা, পোস্টার, ব্যানার যেগুলিকে তুলে ফেলা হয়েছিল সেগুলিকে আবারও নামানো হয়েছে এবং নামিয়ে সেই সমস্ত জিনিসপত্র বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু সেই সমস্ত জিনিসপত্র তারা আবারও তার আগের জায়গায় রাখার চেষ্টা করছেন। ব্যানার এবং ঝান্ডায় হাত দেওয়া যাবে না এই হুঁশিয়ারি কিন্তু গাড়ি চালককে দেওয়া হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু পোস্টার, ব্যানার এইভাবে কিন্তু পড়ে রয়েছে এখানে বিভিন্ন অংশে। যে গাড়িটিকে নিয়ে আসা হয়েছিল সেই গাড়িটিকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই গাড়ির চালককে এখান থেকে সরে যেতে বলছেন বিজেপির কর্মী সমর্থকেরা। এখানে কথা বলে নেব। আপনারা এই যে পোস্টার ব্যানারগুলো খোলা হচ্ছে এটা কার নির্দেশে আপনারা খুলছেন? सर वो ये इलेक्शन कमिश्नर लेकर आया था खोलने के लिए। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। भाई ये 2 घंटे की बात है, 2 घंटे बाद अमित शाह जी आ रहे हैं, वो 6.5 झंडे निकाल रहे हैं। ये तो फिर अभी हमारे पास भी हजारों कार्यकर्ता हैं, फिर हम इस प्रकार का काम करेंगे जो ठीक नहीं होगा। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে লেনিন সরণি। এরপরই আবার বিজেপির মঞ্চ বাঁধা নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যায়। সুবোধ মল্লিক স্কোয়ারে একটি মঞ্চ বাঁধে বিজেপি, কিন্তু বউবাজার থানার পুলিশ জানায় মিছিলের অনুমতি দেওয়া হলেও সভার কোনো অনুমতি দেওয়া হয়নি। এ নিয়েও পুলিশের সঙ্গে বিজেপি তর্কাতর্কি বাঁধে। रैली की परमिशन है ना? रैली का परमिशन का मतलब ये नहीं है
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে যান বিজেপি সমর্থকেরা। একদিকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা যখন অমিত শাহর বিরুদ্ধে স্লোগান দেন, তখন বিজেপি সমর্থকেরাও পাল্টা জয় শ্রীরাম ধ্বনি তোলেন। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা প্ল্যাকার্ড ও কালো কাপড় নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের কাছাকাছি চলে আসেন। বিজেপি সমর্থকেরাও তৎপর হয়ে ওঠেন যাতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ অমিত শাহর নজরে না পড়ে। মোদির ছবি দেওয়া বিশাল বিশাল বেস্টুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রাস্তার ধারে এনে দাঁড় করিয়ে দেন তারা। টিএমসির স্লোগান চাপা দিতে আনা হয় ডিজে, কিন্তু তাতেও উত্তেজনা ঠেকানো যায়নি। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ইট ছোড়াছুড়ি। উত্তেজনা একদম চরমে। আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা ইউনিভার্সিটির ভেতরে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা একেবারে অবিচল, তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের উপর জলের বোতল থেকে আরম্ভ করে ইট, বিভিন্ন জিনিসপত্র ছোড়া হচ্ছে, কিন্তু তারা কিন্তু এখান থেকে সরছে না। পুলিশ অব্দি তাদেরকে অনুরোধ করার চেষ্টা করছে এখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা সরবে না। উল্টো দিকে আমরা গেটের বাইরে যেটা দেখতে পাচ্ছি, বিরাট বিরাট হোর্ডিং দিয়ে, কালো হোর্ডিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে অমিত শাহ যখন এখান থেকে পাস করবে তারা যাতে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রদের বিক্ষোভ দেখতে না পায়। পুলিশ চেষ্টা করছে ঘটনার প্রতিকার করার জন্য, যাতে ব্যাপারটা বেশি দূর না গড়ায়, এবং পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। প্রচুর পরিমাণে পুলিশ কর্মী রয়েছে কলকাতা ইউনিভার্সিটির ছাত্রদের যাতে বাইরে না বেরোতে পারে এবং বাইরে থেকে যাতে বিজেপি কর্মীরা ভেতরে ঢুকতে না পারে, তার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অমিত শাহ আসার আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেয় পুলিশ। ভেতর থেকে স্লোগান দিতে থাকেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। অমিত শাহর গাড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছতেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা হয়। ব্যারিকেড ভেঙে পুলিশের দিকে ছুড়ে দেয় বিক্ষোভকারীরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ঘিরে নজিরবিহীন বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসছেন। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে গেছে। দু তরফের মাঝখানে পুলিশ বাহিনী রয়েছে, বাঁশ নিয়ে, রড নিয়ে, পাইপ নিয়ে তারা হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে নজিরবিহীন বিক্ষোভ, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে অমিত শাহকে কেন্দ্র করে, এবং জয় শ্রীরাম ধ্বনি। অন্যদিকে ভেতর থেকে ভেসে আসছে চৌকিদার চোর হে এই ধ্বনি। বিজেপি সমর্থকেরা তারা মারমুখী হয়ে উঠেছেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারছে না, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ভেতরে রয়েছেন। বাইরের থেকে বিজেপি সমর্থকেরা তারা রেলিং তুলে, গার্ড রেল তুলে ছুঁড়ে মারছেন ভেতরের দিকে। তারা পুলিশকে বাধা ঠেলে তারা ভেতর দিকে চলে যাচ্ছেন, এবং পুলিশ পরিস্থিতি একেবারেই কিন্তু সামলাতে পারছে না। লাঠি, ইট, পাথর, লোহার রড এলোপাথারি উড়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে। অমিত শাহ রোড শো কলকাতা বিশ্ববিদ্যালয় পেরিয়ে যাওয়ার পরেও উত্তেজনা থামেনি। কলেজ স্ট্রিটের পর রণক্ষেত্রের চেহারা নেয় বিধান সরণি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর বিদ্যাসাগর কলেজের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তা থেকে কলেজের ভেতরে ইট পাথর ছুটতে দেখা যায় কয়েকজনকে। লাঠি হাতে বিদ্যাসাগর কলেজে চড়াও হন কয়েকজন। শুরু হয় বৃষ্টি। মাথা ফাটে এক যুবকের। অভিষেকের মাথায় ঢিল লেগেছে, এবং সেই মাথায় লাগা ঢিলের আঘাতে কিন্তু এই মুহূর্তে রক্তাক্ত কলেজের পড়ুয়ারা। আরো অনেকের আঘাত লেগেছে, কাউকে রক্তাক্ত হতে হয়েছে। কলেজের হোস্টেলের সামনে রাখা বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বাইক এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ছবি আমরা বিদ্যাসাগর কলেজের যে হোস্টেল, এটা বিধান সরণির ওপর বিদ্যাসাগর কলেজ, এই হোস্টেলের সামনেই কিন্তু এই মুহূর্তে 3টে বাইক দাউ দাউ করে জ্বলছে। একজন পুলিশ আধিকারিককেও দেখতে পাওয়া যাচ্ছে না আশেপাশে, এলাকা পুরোপুরি পুলিশ শূন্য। দেখো অন্যরকম পরিস্থিতি এই মুহূর্তে, 3টে বাইক দাউ দাউ করে এই মুহূর্তে বিধান সরণির ওপর জ্বলছে। এবং বিজেপির যারা, এটা কারা কিভাবে জ্বলবে, এই মিছিলটা বেরিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এখানে আগুন লেগেছে। এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কিন্তু লাঠি চার্জ করা শুরু করেছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি কলকাতা পুলিশের তরফ থেকে, কিন্তু লাঠি চার্জের এবং যে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেল। কলেজের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা, তছনছ করে দেওয়া হয় সব। এরপরই সামনে আসে সেই মারাত্মক ঘটনা। দেখা যায় নিজের নামাঙ্কিত কলেজে ভেঙে মাটিতে গড়াগড়ি খাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। কলেজের ভেতরে অফিস ঘরের পাশেই কাঁচের শোকেসের মধ্যে রাখা ছিল বিদ্যাসাগর কলেজের যেটা পরিচিতি, সেই বিদ্যাসাগরের মূর্তি, সেই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি, সেটা কাঁচ ভেঙে বাইরে নিয়ে আসা হয় এবং বাইরে নিয়ে এসে এভাবেই কিন্তু আছড়ে ভেঙে ফেলা হয়েছে গোটা মূর্তি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূর্তি টুকরো টুকরো হয়ে ইতস্তত ছড়িয়ে রয়েছে চারিদিকে। একদিকে যেরকম কলেজে ভাঙচুর রয়েছে, অগ্নিসংযোগ হয়েছে বাইকে, কলেজের পড়ুয়াদের মাথা ফেটেছে, প্রাক্তন পড়ুয়ারা আক্রান্ত হয়েছেন, তার পাশাপাশি কলেজের অফিস ঘর তাণ্ডব চলে। অফিস ঘরের যে সমস্ত সরঞ্জাম, সমস্ত কিছু আসবাবপত্র তছনছ করা হয়। কলেজের যে সমস্ত নথিপত্র, যে শিক্ষক শিক্ষিকা গবেষক যারা রয়েছেন তাদের সমস্ত কিছু নথিপত্র, গুরুত্বপূর্ণ কাগজ সমস্ত তছনছ করে দিয়ে তারপর দুষ্কৃতীরা তারা কলেজ ছেড়ে চলে যায়। কিন্তু এই তাণ্ডব চালালো কারা, তা নিয়ে উঠে আসে দুরকম বক্তব্য। বিদ্যাসাগর কলেজের পড়ুয়ারা দাবি করে বাইরে থেকে কলেজের ভেতরে ইট ছোড়া হয়। বিজেপিরা প্রথমে আমাদেরকে ইট পাটকেল ছড়ে, বোতল ছড়ে গাড়ি পোড়ানো হয়। সামনে মূর্তি লাগানো ছিল, বিদ্যাসাগর ডে কলেজ এখানে ক্যাম্পাসে একটা মূর্তি লাগানো ছিল, বিদ্যাসাগরের মানে মূর্তি ছিল, ওটা ভেঙে দিয়েছে। সব টপকে টপকে ঢুকেছে, এই সব গেট সব তালা বন্ধ ছিল। আমাকে বাইরে দিয়ে ইট ছুঁড়েছে। আমাদের প্রথমে ইভিনিং ক্যাম্পাসে ঢুকেছিল, আমরা ওখান থেকে পালিয়ে প্রাণে বাঁচার জন্য আমরা এদিকে এসেছি। তারপরে দেখি এখানে আমাদেরকে ইট ছুঁড়ে আঘাত করেছে। আতঙ্কিত হয়ে পড়েন অধ্যাপকেরা। আমি জাস্ট ঢুকেছি গাড়ি করে, একদল লোক যারা মিছিল করে যাচ্ছিল তার মধ্যে থেকে কিছু লোক এসে ঢুকেছে এবং ইট ছুটতে শুরু করেছে। আমাদের এখানে যারা ছিল তারা কোনো রকমে আমাকে ঠেলে ভেতরে নিয়ে গেছেন। দু একটা এসে পড়েওছে গায়ে, আর কিছু দেখার সুযোগ পাইনি। পরে দেখেছি এই গেটে আগুন জ্বলছে এবং ভেতরে ঢুকে জিনিসপত্র তছনছ করেছে। অন্যদিকে বিজেপি সমর্থকেরা দাবি করেন ভেতর থেকে তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। ईट छोड़ा है टीएमसी में, ईट छोड़ा माथा में, ये सर फेंका है माथा में। हम यहाँ पर जा रहा है गैलरी में, वो ईट फेंका था, मेरा माथा फाट के देखिए पूरा। अभी हमारे राष्ट्रीय अध्यक्ष अमित शाह जी का रोड शो यहाँ से गुजर रहा था। अभी यहाँ से कुछ लोग टीएमसी समर्थित, सीपीएम समर्थित कहने तथाकथित छात्र हैं, यहाँ से ईट, बोतल और फ्लैग, ब्लैक फ्लैग यहाँ से दिखा रहे थे और ईट फेंक रहे थे। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিধান সরণি। এখানে ওখানে জটলা, রাস্তার ধারে দাউ দাউ করে জ্বলছে আগুন। একটু পরে সেখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। প্রথমেই তারা জল ঢেলে আগুন নেভান। তারপর শুরু হয় ধরপাকড়। সন্ধ্যে থেকে শুরু হওয়া রণক্ষেত্র পরিস্থিতিতে কলেজ স্ট্রিট ও বিধান সরণির চেহারা তখন বিধ্বস্ত। এই ঘটনার পরই দায় নিয়ে শুরু হয়ে যায় চাপানুতোর। গোটা ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেন অমিত শাহ। ममता दीदी की पार्टी तृणमूल कांग्रेस के गुंडों ने रोड शो पर हमला किया है। मेरे रथ से 200 मीटर दूर से ही कोई मेडिकल कॉलेज था, वहीं से हमले की शुरुआत हुई। आगजनी करने वाले पदार्थ फेंके गए और स्टैम्पेड कराने का प्रयास किया गया। পাল্টা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে হুঙ্কার দেন তৃণমূল নেত্রীও। পার্থদা অফিশিয়াল কমপ্লেন কলেজ অথরিটি করবে, কলেজ আর ইউনিভার্সিটি প্রফেসর কলেজের প্রফেসরদের জানান। আমার বাংলার হেরিটেজের গায়ে হাত দিলে আমার থেকে ভয়ঙ্কর কেউ নয়। আমার বাংলায় নেতাজির গায়ে হাত দিলে আমি ছাড়ব না। বিজেপি পাল্টা দাবি করে তারা মূর্তি ভাঙেনি। বিদ্যাসাগরের মূর্তি তো কলেজের মধ্যে ছিল,
দুষ্কৃতকারীরা কলেজের মধ্যেই ছিলেন, আমরাও তো ক্যাম্পাসের বাইরে ছিলাম। আপনি দেখুন আপনাদের ক্যামেরার যে ভিডিও সমস্ত চ্যানেলে চলছে, একটা দেখাতে পারে আমরা ভিতরে ঢুকে কোনো উৎপাত করেছি? গেট বন্ধ ছিল, পুলিশ মাঝখানে ছিল, বিদ্যাসাগর হস্টেলে তো গেটই বন্ধ ছিল। দুই একজন উপরে ওঠার চেষ্টা করেছিল, আমি ভাই নেমে যাও, আমাদের র্যালি শেষ করতে হবে। আর দোষ দিচ্ছেন মমতা ব্যানার্জি, যত গুন্ডা বদমাস পুষে রেখেছেন, কলেজ ইউনিভার্সিটিকে দুষ্কৃতকারী আড্ডা করেছেন। এত অপদার্থ শিক্ষামন্ত্রী ওদের পশ্চিমবাংলায় কোনোদিন হয়নি, যে খালি ভাষণ দেন, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। তিনি নাকি বদলা নেবেন, বদলা তো বাংলার মানুষ 19 তারিখ লাস্ট পেয়ে যাবে। কলেজ স্ট্রিট ও বিধান সরণিতে যখন রণক্ষেত্র পরিস্থিতি, তখন নির্বাচনী সভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। সেই সভা থেকেই শিক্ষামন্ত্রীকে বিদ্যাসাগর কলেজে যেতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থদা, আমি আপনাকে বলবো, আমি মিটিং সামলে নিচ্ছি, আপনি চলে যান, আপনি বিদ্যাসাগর কলেজে যান। আর বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপালকে কি কথা বলবেন, ছাত্রছাত্রীদের সাথে কথা বলবেন, আপনি চলে যান। আই এম রিয়েলি সরি, এই জিনিস it never happened. অফিশিয়াল কমপ্লেন দিতে বলবেন কলেজ, পার্থদা অফিশিয়াল কমপ্লেন কলেজ অথরিটি করবে, কলেজ আর ইউনিভার্সিটি প্রফেসর কলেজের প্রফেসরদের জানান। কিছুক্ষণের মধ্যেই বিদ্যাসাগর কলেজে যান শিক্ষামন্ত্রী। এরপর খোদ মুখ্যমন্ত্রী পৌঁছে যান বিদ্যাসাগর কলেজে। আমি কখনো দেখিনি এত লজ্জাস্কর ঘটনা। কাল আমার মিছিল আছে বলে প্ল্যান করে আজকে এটা করেছে ওরা। আর ইদানিং আমি দেখছি, আমি যেখানেই কিছু করছি, ঠিক আমার পাল্টা একটা বিজেপি নেতাদের ইলেকশন কমিশনকে দিয়ে পুলিশের পারমিশন করিয়ে নিচ্ছে ইল্লিগাল ভাবে। আমি মনে করি পুরো ঘটনার তদন্ত হবে। বিদ্যাসাগর কলেজ থেকে হেঁটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান মুখ্যমন্ত্রী। বসেছিল না বিজেপিও। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল মঙ্গলবার রাতেই এই ঘটনা নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। मुख्यमंत्री के पूरे संरक्षण में ये पूरा के पूरा हिंसा और हिंसक तांडव हो रहा है। इसलिए मुख्यमंत्री के जो चुनाव अभियान में हिस्सेदारी और प्रचार में हिस्सेदारी पर तत्काल प्रतिबंध लगाया जाए। এই ঘটনায় তৃণমূল ও বিজেপিকে একযোগে দুষে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দাবি করেন, বিজেপি ও তৃণমূলের মতো দুটি চরম অগণতান্ত্রিক দলের ভয়ঙ্কর রাজনৈতিক সংস্কৃতির সামনে পুরো দেশ ও আমাদের রাজ্য আজ বিপন্ন। একই সুরে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, বিজেপি সভাপতি অমিত শাহ রোড শোকে কেন্দ্র করে কলকাতার বুকে তৃণমূল ও বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা করি। দুষ্কৃতীরা ভাঙচুর করেছে বিদ্যাসাগরের মূর্তিও। তৃণমূল ও বিজেপি এই ধরনের ঘটনার মাধ্যমে তীব্র মেরুকরণের রাজনীতি করে মানুষকে ভাগ করতে চাইছে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা প্রশ্নের উত্তর মেলেনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙল কে? বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন অমিত শাহ। झूठे प्रकार की सिंपैथी कलेक्ट करने के लिए ममता बनर्जी के कार्यकर्ताओं ने ही ईश्वर चंद्र विद्यासागर की प्रतिमा को तोड़कर एक नाटक और एक षड्यंत्र रचने का काम किया। পাল্টা সরব হয় তৃণমূলও, তারা আবার আঙুল তোলে বিজেপির বিরুদ্ধে। বিজেপির গুন্ডারা এই জিনিস করেছে, এটা পূর্ব পরিকল্পিত এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই ধরনের গভীর চক্রান্তে হয়েছে এবং সেটা অমিত বাবুর উপস্থিতিতে হয়েছে, দিলীপ বাবু এবং তার প্রার্থী রাহুল সিনহার উপস্থিতিতে হয়েছে। দিল্লির সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগের সপক্ষে যুক্তি দেন অমিত শাহ। दंगे के बाद की ये तस्वीर है जिसमें गेट इंटैक्ट है। हम तो रोड के बाहर थे, अगर गेट इंटैक्ट है तो अंदर जाकर किसने तोड़ा? गेट अगर टूटा नहीं है, गेट बंद है, तो ईश्वर चंद्र विद्यासागर जी की प्रतिमा जो कॉलेज के अंदर है, इसको कुछ ने तोड़ा। भारतीय जनता पार्टी के कार्यकर्ता अंदर थे ही नहीं, सारे के सारे बाहर थे। তৃণমূল অবশ্য অমিত শাহর যুক্তি খারিজ করে দেয়। এরা কারা? সব ঢুকেছে বাইরে থেকে মিছিল করে। এই দেখুন ওদের পতাকা গায়ে ঢুকছে, ওই দেখুন পতাকা আলা এই গেটের উপর দিয়ে উঠছে, এই নামলো। এই ছবিগুলো লোকাবেন কি করে? সমস্ত ভারতবর্ষের লোক জেনে গেছে। তৃণমূল বিজেপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে।
अंदर से तो टीएमसी के लोग पथराव कर रहे थे, टीएमसी के लोग केरोसिन बॉम्ब फेंक रहे थे, टीएमसी के लोग लाठी और सलिया लेकर बाहर आ रहे थे। কোথা থেকে বাঁশ এলো, কোথা থেকে লাঠি এলো, আবার ফটো দেখাচ্ছেন? হ্যাঁ, বিজেপির মতো বুধবার তৃণমূল কংগ্রেসও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়। অমিত শাহের মিছিল চলাকালীন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে পর্যন্ত যেভাবে ভেঙে ফেলা হয়েছে, তার সঙ্গে কারা জড়িত এবং কিভাবে এই ঘটনা ঘটানো হয়েছে তার সমস্ত তথ্য, ভিডিও ফুটেজ পর্যন্ত আমরা ইলেকশন কমিশনের কাছে তুলে ধরেছি। পাল্টা সুর চড়ায় বিজেপিও। भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष अमित शाह जी के रोड शो के कार्यक्रम पर टीएमसी के गुंडों का हमला इस बात को साबित करता है कि कल के हमले ने टीएमसी की सरकार की एक्सपायरी डेट भी लिख दी है। आने दीजिए भारतीय जनता पार्टी की सरकार को। ये टीएमसी के गुंडे अपने गले में एक तख्ती लटका करके चलेंगे। মঙ্গলবারের পরেও এই ঘটনার আঁচ এতটুকুও কমেনি। এরপর দুদিনে রাজ্যে একাধিক সভা করেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি সভা থেকে এই ইস্যুতে তরজায় জড়ান দুজন। टीएमसी के गुंडों ने ईश्वर चंद्र विद्यासागर की मूर्ति को तोड़ दिया। মিথ্যেবাদী বলা আইদার প্রমাণ করো, আর তা নাহলে তোমায় কিন্তু আমরা জেলে টানবো। তার কারণ আমরাও কিন্তু ছেড়ে কথা বলার লোক নই, আমাদের কাছে এভিডেন্স আছে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের সভা থেকে মোদী অভিযোগ করেন মনীষীর মূর্তি ভাঙার প্রমাণ লোপাট করতে চাইছে তৃণমূল। टीएमसी के गुंडों ने जो नर्क यहां बना रखा है, जहां ताला लगा हुआ है, वहां पर रात को महान शिक्षाविद विद्यासागर जी की मूर्ति को तोड़ दिया गया। उस कॉलेज में सीसीटीवी कैमरा लगे हुए, जैसे नारदा शारदा के सबूत मिटाए वैसे इसके सबूत मिटाने में लगी है। পাল্টা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ও। কখনো বাবা সাহেব আম্বেদকরের মূর্তি ভেঙে দিচ্ছে মিরাটে। ত্রিপুরা ইলেকশনের পরে ত্রিপুরায় সব স্ট্যাচুও ভেঙে দেওয়া হয়েছিল, এটা বিজেপির অভ্যাস। আর তুমি বলছো তৃণমূল কংগ্রেস করেছে, লজ্জা করে না? কান ধরে উদ্বোস করা উচিত এই প্রাইম মিনিস্টারের। একবার না লক্ষবার মিথ্যে কথা বলার জন্য। আইদার প্রমাণ করো, আর তা নাহলে তোমায় কিন্তু আমরা জেলে টানবো। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তরজা শুধু তৃণমূল বিজেপির মধ্যেই থেমে নেই, মুখ খুলেছে অন্য রাজনৈতিক দলও। তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। सबने देख लिया, जनता ने देख लिया। जहां चुनाव चला, बंगाल में देखिए क्या किया है इन्होंने 2 दिन पहले। अराजकता फैलाई, बड़े बड़े महापुरुषों की मूर्तियां तोड़वाई। किस लिए? सिर्फ अपनी राजनीतिक शक्ति दिखाने के लिए। अराजकता पैदा करने से किसी की शक्ति नहीं बढ़ती, किसी की शक्ति नहीं बढ़ती। शक्ति तब बढ़ती है जब जनता को मजबूत बनाओ। भारतीय जनता पार्टी का बंगाल में कोई जन आधार नहीं है, और जो भी वो जन आधार बनाना चाहती है भारतीय जनता पार्टी बंगाल में, तो जाहिर है जिनकी वहाँ जिनको बहुमत है, जिनके साथ लोग हैं, तो वो ऐसा नहीं करने देते हैं। সিপিএম আবার তৃণমূল বিজেপি দু দলকে এক সারিতে ফেলে আক্রমণ শানিয়েছে। The campaign deliberately being done in tandem by the Trinamool Congress and the BJP about trying to create a binary alternative. The entry of the RSS BJP into the Bengal psyche and into the Bengal situation. That when such a situation is there, this is not a matter that can be brushed aside and forgotten once the election campaign is over day after tomorrow. This is a very serious matter. আর শিক্ষা ও সমাজ সংস্কারের প্রতীককে এভাবে রাজনীতির আঙিনায় টেনে আনার ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিদ্যাসাগরের গ্রাম। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর, বীর যে সুগম্ভীর, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। সাগরেও যে থাকতে পারে আগুনের তেজ, তার উজ্জ্বল উদাহরণ ছিলেন বিদ্যাসাগর। সেই বীরের মূর্তি কিনা ভুলুণ্ঠিত, অপমানিত সিংহ শিশু, তাই বীর সিংহের চোখ ভরা জল।
কলেজ স্ট্রিট থেকে প্রায় 125 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর। আর তার অপমানে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। ছোট বাচ্চা থেকে, যে বাচ্চাটা কাল বই নিয়ে স্কুলে যাবে, সেই বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ যিনি মৃত্যু পথযাত্রী, তিনিও যদি কিছু বলতে পারেন, তারও এই বিদ্যাসাগরের এই কাজের যে বিরুদ্ধ মানে জঘন্য কাজ হয়েছে, এই কাজের প্রতিবাদ করা উচিত, এগিয়ে আসা উচিত। এখানে কোনো রাজনৈতিক দল নয়, কোনো রং নয়, মানে মানুষ হিসাবে এগিয়ে আসা উচিত। 1820 সালের 26শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে জন্মেছিলেন ঊনবিংশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলনের পাশাপাশি বহু বিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথা দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরণীয়। তাই তো কবি লিখেছেন, রিক্ত হাতে করবে যে জন যোগ্য বিশ্বজিৎ, রাত্রে স্বপন চিন্তা দিনে দেশের দশের হিত, বিঘ্ন বাধা তুচ্ছ করে লক্ষ্য রেখে স্থির, তোমার মতো ধন্য হবে চাই সে এমন বীর। মূর্তি ভাঙার প্রতিবাদের সরব বিদ্যাসাগরের গ্রাম। প্রতিবাদ, মিছিল, ধিক্কার, দল মত নির্বিশেষে সবাইকে পথে নামার ডাক। মূর্তি ভাঙার শোক ভুলতে যেন বীরসাগরেরই স্মরণ নিয়েছে বীরসিংহ। মানুষ খুঁজি তোমার মতো একটি তেমন লোক, স্মরণ চিহ্ন মূর্ত যেজন ভুলিয়ে দেবে শোক। কিন্তু রাজনীতি কি আর এসব কথা শোনে? উল্টে অমিত শাহ রোড শো ঘিরে উত্তেজনার পর বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা রাজ্য রাজনীতিতে আরও ঢেউ তুলেছে। বুধবার রাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাতে নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপাতত স্বরাষ্ট্র সচিবের কাজ দেখবেন মুখ্য সচিব। কিন্তু এই সিদ্ধান্তের কারণ কি? নির্বাচন কমিশন জানায়, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের ভোট পরিচালনার কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। প্রসঙ্গত সোমবারই স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কুইক রেসপন্স টিমের সঙ্গে স্থানীয় থানার আধিকারিকদের রাখার জন্যও মুখ্য নির্বাচনী আধিকারিককে অনুরোধ করেন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য। এর দুদিন পরই ভোট পরিচালনার কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলে তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তার পাশে দাঁড়ান। কি অন্যায় করেছে হোম সেক্রেটারি? একটা চিঠি দিয়েছে যে তোমরা যে শুধু সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কাজটা করাচ্ছ, একটা যদি এলাকায় প্রবলেম হয়, সেন্ট্রাল ফোর্স তো এলাকা চেনে না, স্টেট পুলিশকে সাথে নিয়ে করতে হয়। ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। আপ টু ইলেকশন নোটিফিকেশন, ইয়েস ইট ইজ আন্ডার ইউ, but after that please remember the elected government is there. You cannot take over the elected government, Mr. Election Commissioner and all of your team. স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের পাশাপাশি এডিজি সিআইডি রাজীব কুমারের বিরুদ্ধেও বড়সড় পদক্ষেপ নেওয়া হয়। Shri Rajiv Kumar, IPS, ADG CID, stands relieved and attached to the Ministry of Home Affairs, New Delhi. He shall report at the Ministry of Home Affairs by 10 a.m. on 16th May 2019. Also, Shri Atri Bhattacharya, IAS, Principal Secretary, Home and Hill Affairs, Government of West Bengal, stands relieved from his current charge immediately for having interfered in the process of conducting the elections by directing the Chief Electoral Officer, West Bengal, via his DO letter number 629/HS/PA/19 dated 13th May 2019. The Chief Secretary, West Bengal, shall look after the charge of Home Secretary, West Bengal also. নির্বাচন কমিশন জানায়, রাজীব কুমারকে রাজ্য থেকেই তুলে নেওয়া হচ্ছে, তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যুক্ত করা হয়। রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের সময় অবস্থানে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন রাজীব কুমারকে কলকাতা থেকে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার পর ফের তার পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমারের উপর ওদের এত রাগ কেন? হাওলা ধরছে বলে? টাকা পয়সা ধরছে এ ভয় পাচ্ছে তো? নাকি মুকুল রায় করলেন চম্বলের ডাকাত? মুকুল রায় বিজেপির কিছু নেতা চম্বলের ডাকাত, এখানে হোটেলে বসে বসে, এমনকি হেমন্ত বিশ্ব শর্মা যিনি সারদা থেকে ডাইরেক্ট 3 কোটি টাকা নিয়েছেন, সেটা চিঠিতেই প্রমাণিত, আপনাদের কাগজও আপনারা পেয়েছেন। সেই কেসগুলো ভয় পাচ্ছেন
তা নাহলে কি করে ইলেকশন কমিশনের এটা কি কাজ যে সেন্ট্রাল ডেপুটেশনে একজনকে পাঠিয়ে দেবে? এটা স্টেটের ব্যাপার। IPS, IAS রা আন্ডার স্টেট গভর্নমেন্ট। হাউ ক্যান দে ইন্টারফেয়ার লাইক দিস? এদিকে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে যে আবেদন জানিয়েছিল শুক্রবার, তার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এদিন রায়ে জানিয়েছে গ্রেফতারি থেকে রাজীব কুমারকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তা শুক্রবার থেকে আর 7 দিন বহাল থাকবে। তারপর সেই রক্ষা কবচ প্রত্যাহার করা হবে। তখন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে সিবিআই। এই 7 দিনের মধ্যে আইনি সুরক্ষা নেওয়ার জন্য উপযুক্ত আদালতের দ্বারস্থ হতে পারবেন রাজীব কুমার। তবে সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছে নিম্ন আদালত যেন বিচারের সময় সর্বোচ্চ আদালতের রায়ের কথা মাথায় না রাখে। তারা যেন মামলার সারবত্তা বিবেচনা করেই বিচার করে। ये मुद्दा उच्चतम न्यायालय सीबीआई ले गई थी, हम नहीं गए थे। तो उच्चतम न्यायालय ने ये स्पष्ट किया है कि कानून में बेल की प्रक्रियाएं निचली अदालतों में होती हैं, चाहे सेशंस कोर्ट हो चाहे हाई कोर्ट हो, और वहाँ पर जो भी अधिकार क्षेत्र है राजीव कुमार का, आदेश लेने का, याचना करने का, वो सब चीज़ें वो वहाँ करेंगे। उच्चतम न्यायालय ने उनको एक समय सीमा दी है जिसके अंदर वो कर सकते हैं और तब तक वो हिरासत में नहीं लिए जाएंगे। बहुत संतोषजनक है निर्णय। अगर आप उसको विजय कहें या सफलता कहें तो सफलता है। जो भी उच्च न्यायालय या सेशंस कोर्ट निर्णित करेगा उपयुक्त कानून के अनुसार वो किया जाएगा। केंद्रीय सरकार বা সিবিআইয়ের এত উৎফুল্ল হওয়ার ব্যাপার কিছু নেই। এই অর্ডারের পরিপ্রেক্ষিতে এত উৎফুল্ল হওয়ার কোনো ব্যাপার নেই। রক্ষা কবচ ওনার রয়েছে এখনো, আগামী 7 দিন ওনার রক্ষা কবচ আছে। এবং সাইমেলটেনিয়াসলি সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে সিবিআই ক্যান প্রসিড উইথ ইনভেস্টিগেশন। তার মানে এই না যে সিবিআই ক্যান অ্যারেস্ট হিম নাও। আগামী 7 দিন কোনো কোয়ার্সিভ অ্যাকশন সিবিআই নিতে পারবে না, সেটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। এবং এই 7 দিনের মধ্যে ওকে লিবার্টি দেওয়া হয়েছে টু অ্যাপ্রোচ দি অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট ফর রিলিফ। রাজীব কুমারের মামলায় সুপ্রিম কোর্টের এই দিনে রায় নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। ভারতবর্ষের সবকটা ইনস্টিটিউশনকে শেষ করেছেন কে? নরেন্দ্র মোদী। আজকে ইন্ডিপেন্ডেন্ট সিবিআই সেটাকে নিজের আওতায় নিয়ে নিয়েছেন। আজকে রিজার্ভ ব্যাংক যেটা ইন্ডিপেন্ডেন্টলি করতো, সেই রিজার্ভ ব্যাংকের গভর্নর পর্যন্ত রেজিগনেশন দিল, এখন নিজের লোককে বসিয়েছেন দাস সাহেবকে। এই নির্বাচন কমিশন পুরোটাই গ্রাস করে নিয়েছেন আজকে নরেন্দ্র মোদী। অর্থাৎ যেগুলো সাংবিধানিক পোস্ট, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যেগুলো ছিল বা সাংবাদিক, এগুলো সবকটাকে আজকে গ্রাস করে অ্যাকচুয়ালি গণতন্ত্রকে নষ্ট করেছেন। তাই আমি রাজীব কুমারকে নিয়ে ভাবছি না। তার কারণ হচ্ছে যে 21 তারিখে তো গভর্নমেন্টই থাকবেন এবং সুপ্রিম কোর্ট তো নিজেই বলেছেন যে সিবিআই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা। তৃণমূল কংগ্রেস যেভাবে বলে সেইভাবে কথা বলে। তাই এই রায়কে নিয়ে আমি খুব একটা বিচলিত নই। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমলাদের রাজনীতিতে টেনে নিয়ে আসা, এটা মোদী সরকারের একটা অত্যন্ত ভয়াবহ দৃষ্টান্ত। কোনো আমলারা কারোর অধীনে কাজ করেন। মোদী সরকার আমলেও অনেক আমলা ওনার অধীনে কাজ করেছেন। নিশ্চিতভাবে পরের গভর্নমেন্ট গিয়ে প্রতিহিংসা করবেন না। এরা যেন প্রতিহিংসা, মমতা ব্যানার্জির সাথে যে কাজ করে তার প্রতিহিংসা। সিবিআইকে যে ওই শিলংয়ের ইন্টারোগেশনের পরে যে বন্ধ খামে যে অবজারভেশনগুলো, এফিডেভিটগুলো জমা দিতে বলা হয়েছিল, তাতে যা খুঁজে পাওয়া গেছিল তাতে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনি কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে এর মধ্যে দের ইজ মেরিট, মানে এভিডেন্সের মধ্যে মেরিট আছে, অর্থাৎ ইন্টারোগেশন করা যাবে শিলংয়ে যেটা করা হয়েছিল। এবং কিন্তু ওনাকে ওই রক্ষা কবচ যেটা যে গ্রেপ্তার করা যাবে না এটা বলা হয়েছিল। তো সেই রক্ষা কবচটা তুলে নেওয়া হয়েছে। এবারে আগামী 7 দিন আপনারা নিজেরাই দেখতে পাবেন কি ঘটছে। আমি বলবো যে 20 লক্ষ মানুষ তাদের টাকা মানে টাকা দেওয়ার নাম করে, ফিরিয়ে দেওয়ার নাম করে যে প্রতারণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার, তারও একটা জবাব পাওয়া যাবে। কোর্টের রায় বা বাকি যা ঘটনা সেটা তো ঘটবেই। 7 দিনের একটা ওনাকে উইন্ডো দেওয়া হয়েছে যাতে উনি অ্যান্টিসিপেটরি বেল অবভিয়াসলি মুভ করবেন হয়তো কোর্টে। সিবিআই এটাও বলেছে যে বহু কলকাতার অফিসার অ্যান্টিসিপেটরি বেল আগে থেকেই ইস্যু করে রেখেছে, যার ফলে তাদেরকে ইন্টারোগেট করা যাচ্ছে না, সেটাও সিবিআই জানিয়েছে। তো আমরা লক্ষ্য রাখবো, কিন্তু মানুষের রায় কিন্তু অনেকদিন আগেই খুব স্পষ্ট। রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া এবং রাজীব কুমারকে রাজ্য থেকে তুলে নেওয়ার পাশাপাশি বুধবার রাতে আরও একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গে প্রচারের সময় একদিন কমিয়ে দেয় তারা। কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের 2 দিন আগে পর্যন্ত প্রচার করা যায়। রবিবারের ভোটের জন্য শুক্রবার বিকেল 5টা পর্যন্ত প্রচার করা যেত, কিন্তু কমিশন জানিয়েছে বৃহস্পতিবার রাত 10টার পর আর বাংলায় প্রচার করা যাবে না। নির্বাচন কমিশন জানায় সম্ভবত এই প্রথমবার এভাবে সংবিধানের 324 ধারা প্রয়োগ করা হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলার অবনতি ও হিংসা হানাহানির ফলে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া ব্যাহত হলে এই ধারা ফের প্রয়োগ করা হতে পারে। সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে, নির্বাচনের দেখভাল, দিক নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। যারা দোষ করলো তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না, আর এতই যদি ইলেকশন কমিশনের গার্ডস থাকে, মিছিল করলে গন্ডগোল হচ্ছে। আমরা এত মিছিল করেছি, একটাতেও তো গন্ডগোল হয়নি, একটাতেও তো হয়নি অমিত শাহর মিছিল ছাড়া। উনি অমিত শাহকে কেন স্যাক করলেন না? বাংলাকে অপমান করলেন কেন ইলেকশন কমিশন? মোদির কথায় নরেন্দ্র মোদী কীভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাটা বাংলায় সেন্টিমেন্ট হয়েছে, তাই সেই সেন্টিমেন্টটাকে দূরে ফেলা দেওয়ার জন্য এই সমস্ত ডিসিশন। আর যদি এত ইলেকশন কমিশনের চিন্তা থাকে 324 মিছিল করলে গন্ডগোল হচ্ছে, মিছিলটা করে গন্ডগোলটা কে করেছে? বিজেপি করেছে। এতই যদি গার্ডস থাকে তো আজকে সন্ধ্যে থেকে বন্ধ করে দিতে পারতেন কেন? কালকে নরেন্দ্র মোদীর 2টো মিটিং আছে বলে। কালকে নরেন্দ্র মোদীর 2টো মিটিং আছে বাংলায়। নরেন্দ্র মোদীর যখন মিটিং শেষ হয়ে যাবে তখন অন্যদের প্রচার শেষ হয়ে যাবে। ইজ ইট ডেমোক্রেটিক ডিসিশন? আনকনস্টিটিউশনাল, আনপ্রেসিডেন্টেড। একই প্রশ্ন তোলে সিপিএমও। সীতারাম ইয়েচুরি টুইট করে বলেন, যদি 72 ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা উদ্দেশ্য হয়, তাহলে বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত কেন প্রচার করার সময়সীমা বেঁধে দেওয়া হলো? তার আগে যাতে প্রধানমন্ত্রী 2টো সভা করে নিতে পারেন, সেই জন্যই কি এমনটা করা হলো? কার্যত একই সুর শোনা গিয়েছে কংগ্রেসের গলাতেও। নির্বাচন কমিশনের এটা পদ্ধতি, এটা নিয়ম। যখনই কোনো এই ধরনের সিদ্ধান্ত নেন তখন সব রাজনৈতিক দলকে ডেকে পাঠাতে হয়, তাদের সঙ্গে আলোচনা করতে হয়, আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হয়। এই প্রথম একটা সিদ্ধান্ত নিল সম্ভবত 324 ধারা অনুসারে সিদ্ধান্ত নিয়ে তারা বললেন যে প্রচার সীমা কমানো হচ্ছে। এই প্রচার সীমা কমাতে গেলে যদি অল পার্টি সিদ্ধান্ত নিয়ে করতেন সেটা আইন অনুযায়ী হতো, সঠিক হতো। বিজেপি অবশ্য এইসব অভিযোগ মানতে নারাজ। মমতা ব্যানার্জি বলছে যে 16 তারিখ পর্যন্ত মিটিং রেখেছে, কালকে মোদিজির 2টো সভা আছে, তাই এটা ঠিক নয়। মোদিজির সবার জন্য নয়, 17 তারিখটা বন্ধ করা হয়েছে। তার কারণ 16 তারিখ রাত্রি থেকে আপনাদের গুন্ডাদের খুঁজে বের করতে হবে। তো প্রচারের সময় ছাঁটাইয়ের জন্য শুক্রবারের একাধিক কর্মসূচির সময় বদলে ফেলেন তৃণমূল নেত্রী। সভাগুলি থেকে তিনি কমিশনের ভূমিকা নিয়ে সরব হন। বিজেপি কমপ্লেন করে নরেন্দ্র মোদীর মিটিংয়ের পরে যাতে আমরা কেউ মিটিং করতে না পারি। ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির আর এক ভাই। আগে ইম্পার্শিয়াল ইলেকশন কমিশন দেখতাম, এখন সরি আমি শুধু নই, ভারতবর্ষের সব মানুষ বলছে ইলেকশন কমিশনটা বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে। আমার দুঃখ হয়, কিন্তু কিছু করার নেই। আর এই কথা বলার জন্য আমায় যদি তারা জেলে পাঠায়, আমি জেলে যাওয়ার জন্য রাজি আছি। পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রীও। 2011-র কথা মনে করিয়ে তিনি দাবি করেন, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী যথাযথ ভূমিকা না নিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়াই হতো না। आप क्यों भूल रही हैं कि लेप ने भी आपके लिए ऐसी ही परिस्थितियां पैदा की थी, और उस समय देश की संवैधानिक संस्थाओं ने ही बंगाल में निष्पक्ष चुनाव सुनिश्चित कराया था। अगर ये संवैधानिक संस्थाएं नहीं होती, केंद्रीय बल बंगाल में उतरे न होते, तो आज आप बंगाल की मुख्यमंत्री भी नहीं होती। ममता दीदी,
देश के लोकतंत्र की मर्यादा आपके अहंकार से कहीं ज्यादा ऊंची है। এই পরিস্থিতিতে দুদিন পর রাজ্যের শেষ দফার লোকসভা ভোট প্রচার যুদ্ধ এবারের মতো শেষ। দিল্লির কুর্সিতে কে বসবে তা ঠিক করতে রবিবার ভোটের লাইনে দাঁড়াবে এ রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রের ভোটাররা। আক্রমণ, প্রতি আক্রমণ, অভিযোগ পাল্টা অভিযোগ, এসবের মধ্যে সাধারণ মানুষ ঠিক করবে দেশের ভার তারা কাদের হাতে সঁপতে চান। রায় জানা যাবে 23 তারিখ। সেদিনই ঠিক হবে আগামী 5 বছর দেশ চালাতে চলেছে কারা।